নমস্কার। আজকে আমি শোনাবো কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধার গল্পের প্রথম পর্বটি। কন্যার বিবাহযোগ্য বয়সের সম্বন্ধে যত মিথ্যা চালানো যায় চালাইয়াও সীমা ডিঙ্গাইয়াছে, বিবাহের আশাও শেষ হইয়াছে। উমা, সে কি কথা হইতে আরম্ভ করিয়া চোখ টিপিয়া কন্যার ছেলে মেয়ের সংখ্যা জিজ্ঞাসা করিয়াও এখন আর কেহ রস পায় না। সমাজে এ রসিকতাও বলা বাহুল্য হইয়াছে। এমনই দশা অনুরাধার, অথচ ঘটনা সে যুগের নয়, নিতান্তই আধুনিক কালের। এমন দিনে সে কেবলমাত্র গণক পণক ঠিকুজি গোষ্ঠী ও কুলশীলের যাচাই বাছাই করিতে এমনটা ঘটিল। অনুরাধার বয়স 23 পার হইয়া গেল, বর জুটিল না, এ কথা সহজে বিশ্বাস হয় না, তবু ঘটনা সত্য। সকালে এই গল্প চলিতেছিল আজ জমিদারের কাছারিতে। নতুন জমিদারের নাম হরহর ঘোষাল, কলিকাতাবাসী। তার ছোট ছেলে বিজয় আসিয়াছে গ্রামে। বিজয় মুখের চটুরটা নামিয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কি বললে? কনক চাটুর্যের বোন বাড়ি ছাড়াবে না? যে লোকটা খবর আনিয়াছিল সে কহিল, বললে যা বলবার ছোটবাবু এলে তাকেই বলবো। বিজয় ক্রুদ্ধ হইয়া কহিল, তার বলবার আছে কি? এর মানে তাদের বার করে দিতে আমাকে যেতে হবে নিজে, লোক দিতে হবে না। লোকটা চুপ করিয়া রহিল। বিজয় পুনশ্চ কহিল, বলবার তার কিছুই নেই বিনোদ, কিছুই আমি শুনব না, তবুও তারই জন্য আমাকেই যেতে হবে তার কাছে। নিজে নিজে এসে দুঃখ জানাতে পারবেন না? বিনোদ কহিল, আমি তাও বলেছিলাম। অনুরাধা বললে, আমি ভদ্র গেরস্থের মেয়ে বিনোদ দাদা, বাড়ি ছেড়ে যদি বার হতেই হয় তাকে জানিয়ে একেবারে বার হয়ে যাব, বারবার বাইরে আসতে পারবো না। কি নাম বললে হে? অনুরাধা। নামে তো দেখি ভারী চটক, তাই বুঝি এখনো অহংকার গছল না? আজ্ঞে না বিনোদ, গ্রামের লোক অনুরাধাদের দুর্দশার ইতিহাস সেই বলিতেছিল, কিন্তু অনতিপূর্ব ইতিহাসের একটা অতিপূর্ব ইতিহাস থাকে, সেইটা বলি। এই গ্রামটার নাম গণেশপুর। একদিন ইহা অনুরাধাদেরই ছিল। বছর 5 হইল হাত বদল হইয়াছে। সম্পত্তির মুনাফা 1000-2 বেশি নয়, কিন্তু অনুরাধার পিতা অমর চাটুর্যের চাল চলন ছিল 20,000-এর মতো। অতএব ঋণের দায়ে ভদ্রাসন পর্যন্ত গেল ড্রিঙ্কি হইল, কিন্তু জারি হইল না। মহাজন ভয়ে থামিয়া রহিল। চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন যেমন বড় কুলীন, তেমনি ছিল প্রচণ্ড তার ঝপতপ ক্রিয়াকর্মের খ্যাতি। তলফুটা সংসার তরুণী অপব্যয়ের নোনা জলে কানায় কানায় পূর্ণ হল, কিন্তু ডুবিল না। হিন্দু গরামের পরস্ফীত পালে সর্বসাধারণের ভক্তি শ্রদ্ধার ঝেড়ো হাওয়া এই নিমজ্জিত প্রায় নৌকো খানিকে ঠেলিতে ঠেলিতে দিল অমর চাটুর্যের আয়ুষ্কালের সীমানা উত্তীর্ণ করিয়া। অতএব চাটুর্যের জীবদ্দশা এক প্রকার ভালোই কাটিল। তিনি মরিলেন ঘটা করিয়া, শ্রাদ্ধ শান্তিও নির্বাহিত হইল ঘটা করিয়া, কিন্তু সম্পত্তির পরিসমাপ্তি ঘটিল না এইখানে। এতদিন নাকটুকু মাত্র ভাসাইয়া যে তরুণী কোনো মতে নিঃশ্বাস টানিতেছিল, এইবার বাবুদের বাড়ির সমস্ত মর্যাদা লইয়াও অতলের তোলাইতে আর কাল বিলম্ব করিল না। পিতার মৃত্যুতে পুত্র গণক পাইল এক জরাজীর্ণ ডিঙ্গি করা পৈতৃক বাস্তুভিটা, আখণ্ড ঋণ ভারগ্রস্ত গ্রাম্য সম্পত্তি, গোটা কয়েক গরু ছাগল কুকুর বেড়াল, এবং ঘাড়ে পড়িল পিতার দ্বিতীয় পক্ষের অনুঠা কন্যা অনুরাধা। এইবার পাত্র জুটিল গ্রামেরই এক ভদ্র ব্যক্তি, গোটা 5-6 ছেলে মেয়ে ও নাতিপুতি রাখিয়া বছর 2 হইল তাহার স্ত্রী মরিয়াছে, সেই বিবাহ করিতে চায়। অনুরাধা বলিল, দাদা, কপালে রাজপত্র তো জুটল না, তুমি এখানেই আমাকে বিয়ে দাও। লোকটার টাকা কড়ি আছে, তবু দুটো খেতে পড়তে পাবো। কনক আশ্চর্য হইয়া কহিল, সে কি কথা? ত্রিলোচন গাঙ্গুলির পয়সা আছে মানি, কিন্তু ও ঠাকুরদাদা কুল ভেঙে সৎপুরের চক্রবর্তীদের ঘরে বিয়ে করেছিল জানিস? ওদের আছে কি? বোন বলল, আর কিছু না থাক, টাকা আছে। কুল নিয়ে উপোস করবার চেয়ে দুমুঠো ভাত ডাল পাওয়া ভালো দাদা। কনক মাথা নাড়িয়া বলিল, সে হয় না, হবার নয়। কেন নয় বলো তো? বাবা তো সব মানতেন, কিন্তু তোমার তো কোনো বালাই নেই। এখানে বলা আবশ্যক, পিতার গোঁড়ামি পুত্রের ছিল না। মধ্যম মাংস ও আরও একটা আনুষঙ্গিক ব্যাপারে সে সম্পূর্ণ মোহমুক্ত পুরুষ। পত্নী বিয়োগের পরে ভিন্ন পল্লীর কে একটি নিজ জাতিয়া লোক স্ত্রীলোক আজও তাহার অভাব মোচন করিতেছে, এ কথা সকলেই জানে। গগন ইঙ্গিতটা বুঝিল, গর্জিয়া বলিল, আমার বাজে গোঁড়ামি নেই, কিন্তু কন্যাগত কুলের স্বাস্থ্যচার কি
তোর জন্য জলাঞ্জলি দিয়ে 14 পুরুষ নরকে ডোবাবো? কৃষ্ণের সন্তান, স্বভাব খুলি না মার, যা যা, এমন নোংরা কথা আর কখনো মুখে আনিস নি। এই বলিয়া সে রাগ করিয়া চলিয়া গেল। ত্রিলোচন গাঙ্গুলির প্রস্তাবটা এখানেই চাপা পড়িল। গগন হরিহর ঘোষালকে ধরিয়া পড়িল। কুলীন ব্রাহ্মণকে ঋণমুক্ত করিতে হইবে। কলিকাতায় কাঠের ব্যবসায় হরিহর লক্ষপতি ধনী। একদিন তাহার মাতুলালয় ছিল এই গ্রামে। বাল্যে বাবুদের বহু সুদিন তিনি চোখে দেখিয়াছেন। বহু কাজকর্মে পেট ভরিয়া লুচি মন্ডা আহার করিয়া গিয়াছেন। টাকাটা তাহার পক্ষে বেশি নয়। তিনি সম্মত হইলেন। চাটুর্যদের সমস্ত ঋণ পরিশোধ করিয়া হরিহর গণেশপুর ক্রয় করিলেন। কুণ্ডুদের ডিঙ্গি টাকা দিয়া ভদ্রাসন ফিরাইয়া লইলেন। কেবল মৌখিক শর্ত এই রহিল যে বাহিরের গোটা 2-3 ঘর কাছারির জন্য ছাড়িয়া গিয়া গগন অন্দরের নিকট দিকটায় যেমন বাস করিতেছে তেমনি করিবে। তালুক খারিদ হইল, কিন্তু প্রজারা মানিতে চাহিল না। সম্পত্তি ক্ষুদ্র, আদায় সামান্য, সুতরাং বড় রকমের কোনো ব্যবস্থা করা চলে না। কিন্তু অল্পের মধ্যে কি কৌশল যে গগন খেলিতে লাগিল। হরিহরের পক্ষের কোনো কর্মচারীর গিয়ায় গণেশপুরেও টিকিতে পারিল না। অবশেষে গগনের নিজের প্রস্তাবে সে নিজেই নিযুক্ত হইল কর্মচারী, অর্থাৎ ভূতপূর্ব ভূস্বামী সাজিলেন বর্তমান জমিদারের গোমস্তা। মহাল শাসনে আসিল। হরিহর হাঁপ ফেলিয়া বাঁচিলেন, কিন্তু আদায়ের দিক দিয়া রহিল যথা পূর্বস্থা পর। 1 পয়সা তহবিলে জমা পড়িল না। এমনিভাবে গোলমালে আরো বছর 2 কাটিল। তারপরে হঠাৎ একদিন খবর আসিল, গোমস্তাবাবু গগন চাটুর্যকে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। সদর হইতে হরিহরের লোক আসিয়া খোঁজ খবর তথ্য তলাশ করিয়া জানিল, আদায় যাহা হইবার হইয়াছে সমস্ত গগন আত্মসাৎ করিয়া সম্পত্তি গা ঢাকা দিয়াছে। পুলিশের ডায়েরি, আদালতে নালিশ, বাড়ি খান্না তল্লাশি, প্রয়োজনীয় যাহা কিছু সবই হইল, কিন্তু না টাকা না গগন, কাহারও সন্ধান মিলিল না। গগনের ভগিনী অনুরাধা ও দূর সম্পর্কের একটি ছেলে মানুষ ভাগ্নিয়ে বাটিতে থাকিত। পুলিশের লোকে তাহাকে বিধিমত কষামাজা ও নড়াচড়া দিল, কিন্তু কোনো তথ্যই বাহির হইল না। বিজয় বিলাত ফেরত, তাহার পুনঃ পুনঃ এক জামিন ফেল করার রসদ যোগাইতে হরিহরকে অনেক টাকা গণিতে হইয়াছে। পাশ করিতে সে পারে নাই, কিন্তু বিজ্ঞানতার ফলস্বরূপ মেজাজ গরম করিয়া বছর 2 পূর্বে দেশে ফিরিয়াছে। বিজয় বললে, বিলাতে পাশ ফেলের কোনো প্রভাব নাই, বহু মুখস্থ করিয়া পাশ করিতে গাঁথাতেও পারে। সে উদ্দেশ্যে থাকিলে সে এখানেই বসিয়াই বহু মুখস্থ করিত, ইউরোপে যাইত না। বাড়ি আসিয়া সে পিতার কাঠের ব্যবসায়ে কাল্পনিক দুরবস্থার সংখ্যা প্রকাশ করিল এবং এই নড়বড়ে পরপর কারবার ম্যানেজ করিতে আত্মনিয়োগ করিল। কর্মচারী মহলে ইতিমধ্যেই নাম হইয়াছে। কেরানিরা তাহাকে বাঘের মতো ভয় করে। কাজের চাপে যখন নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই, এমনি সময়ে আসিয়া পৌঁছিল গণেশপুরের বিবরণ। সে কহিল, এ তো জানা কথা বাবা, যা করবেন তা এরকমই হতে বাধ্য, কিন্তু উপায় নাই, অবহেলা করিলে চলবে না। তাহাতে সরেজমিনে নিয়ে গিয়ে একটা বিহিত করিতেই হইবে, এই জন্যই তাহার গণেশপুরে আসা। কিন্তু এই ছোট কাজে বেশি দিন পল্লী সমাজে থাকা চলে না। যত শীঘ্রই সম্ভব একটা ব্যবস্থা করিয়া তাহাকে কলিকাতায় ফিরিতে হইবে। সমস্ত যে একা তাহারই মাথায়। বড় ভাই অজয় অ্যাটর্নি অত্যন্ত স্বার্থপর, নিজের অফিস ও স্ত্রী পুত্র লইয়া ব্যস্ত, সংসারের সকল বিষয়ে অন্ধ। শুধু ভাগাভাগির ব্যাপারে তাহার একজোড়া চক্ষু 10 জোড়ার কাছে কাজ করে। স্ত্রী প্রভাময়ী, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। বাড়ির লোকজনের সংবাদ লওয়াও তো দূরের কথা, শ্বশুর শাশুড়ি বাঁচিয়া আছে কিনা তা খবর লইবারও সে বেশি অবকাশ পায় না। গোটা 5-6 ঘর লইয়া বাটির যে অংশে তাহার মহল, সেখানে পরিজন বর্গের গতিবিধি সংকুচিত। তাহার ঝি চাকর আলাদা, উড়ে বেহারা আছে। শুধু বুড়া কর্তার অত্যন্ত নিষেধ থাকায় আজও মুসলমান বাবুর্চি নিযুক্ত হইতে পারে নাই। এই অভাবটা প্রভাবকে পীড়া দেয়। আশা আছে শ্বশুর মরিলেই ইহার প্রতিকার হইবে। দেবর বিজয়ের প্রতি তাহার চিরদিনই অবজ্ঞা। শুধু বিলাত প্রত্যাবর্তন পরে মনোভাবের কিঞ্চিৎ পরিবর্তন দেখা দিয়াছে। দুই চিরদিন
চারিদিন নিমন্ত্রণ করিয়া নিজে রাধিয়া ডিনার খাইয়াছে। সেখানে ছোট বোন অনিতার সহিত বিজয়ের পরিচয় হইয়াছে। সে এবার বিএ পরীক্ষায় অনার্সে পাশ করে MA পড়ার আয়োজন করিতেছে। বিজয় বিপত্নী, স্ত্রী মরার পরেই সে বিলাতে যায়। সেখানে কি করিয়াছে না করিয়াছে খোঁজ করিবার আবশ্যক নাই, কিন্তু ফিরিয়া পর্যন্ত অনেক দিন দেখা গিয়াছে স্ত্রী জাতি সম্বন্ধে তাহার মেজাজটা ছিল রুক্ষ। মা বিবাহের কথা বলায় সে জোর গলায় আপত্তি জানাইয়া তাহাকে নিরস্ত করিয়াছিল। তখন হইতে অদ্যাবধি প্রসঙ্গটা গোলমালেই কাটিয়াছে। গণেশপুরে আসিয়া একজন প্রজার সদরে গোটা 2 ঘর লইয়া বিজয় নতুন কাছারি ফাঁদিয়া বসিয়াছে। সেরেস্তার কাজপত্র গগনের গৃহে যাহা পাইয়া গিয়াছে জোর করিয়া এখানে আনা হইয়াছে, এবং এখন চেষ্টা চলিতেছে তাহার ভগিনী অনুরাধা এবং দুঃসম্পর্কে সেই ভাগিনের ছোড়াটাকে বহিষ্কৃত করার। বিনোদ ঘোষের সহিত এইমাত্র সেই পরামর্শ হইতেছিল। কলিকাতা হইতে আসিবার সময় বিজয় সময়ে তাহার 7-8 বছরের ছেলে কুমারকে সঙ্গে আনিয়াছে। পল্লী গ্রামের সাপ খুব বিছা, ব্যাঙের ভয়ে মা আপত্তি করিলে বিজয় বলিয়াছিল, মা, তোমার বড় বউয়ের প্রসাদে তোমার নাড়ু গোপালের নাতি নাতনির অভাব নেই, কিন্তু এটাকে আর তা করো না, আপদে বিপদে মানুষ হতে দাও। শোনা যায় বিলাতে সাহেবরাও নাকি ঠিক এমনই বলিয়া থাকে, কিন্তু সাহেবদের কথা ছাড়ো, এই ক্ষেত্রে একটু গোপন ব্যাপার আছে। বিজয় যখন বিলাতে তখন মাতৃহীন ছেলেটার একটু অযত্নেই দিন গিয়াছে। তাহার ভগ্ন স্বাস্থ্য পিতামহী অধিকাংশ সময়ে থাকেন শয্যাগত, সুতরাং যথেষ্ট বিত্ত বিভব থাকা সত্ত্বেও কুমারকে দেখিবার কেহ ছিল না। কাজেই দুঃখ কষ্টে সে বেচারা বড় হইয়াছে। বিলাত হইতে বাড়ি ফিরিয়া এই খবরটা বিজয়ের কানে গিয়াছিল। গণেশপুরে আসিবার কালে বৌদিদি হঠাৎ দরদ দেখাইয়া বলিয়াছিল, ছেলেটার সঙ্গে যাচ্ছি ঠাকুরপো, ভাড়াগা জায়গা, একটু সাবধানে থেকো। কবে ফিরবে? যত শীঘ্র পারি। শুনেছি আমাদের সেখানে একটা বড় বাড়ি আছে, বাবা কিনেছিলেন, কিন্তু কেনা মানেই থাকা নয় বৌদি। বাড়ি আছে, কিন্তু দখল নেই। কিন্তু তুমি যখন নিজে যাচ্ছ ঠাকুরপো, তখন দখলে আসতেও দেরি হবে না। আশা তো তাই করি। দখলে এলে কিন্তু একটা খবর দিও। কেন বৌদি? ইহার উত্তরে প্রভা বলিয়াছিল, এই তো কাছে, পাড়াগা কখনো চোখে দেখিনি, গিয়ে একদিন থেকে আসব। অনুরও কলেজ বন্ধ, সেও হয়তো সঙ্গে যেতে চাইবে। এ প্রস্তাবে বিজয় অত্যন্ত পুলকিত হইয়া বলিয়াছিল, আমি দখল নিয়েই তোমাকে খবর পাঠাবো বৌদি। এখন কিন্তু না, বলতে পারবে না। বোনটিকে সঙ্গে নেওয়া চাই। অনিতা যুবতী, সে দেখিতে সুশ্রী ও অনার্সে BA পাশ করিয়াছে। সাধারণ স্ত্রী জাতির বিরুদ্ধে বিজয়ের বাহিক অবজ্ঞা থাকা সত্ত্বেও রমণী বিশেষের একাধারে এতগুলো গুণ সে মনে মনে যে তুচ্ছ করে তাহা নয়। সেখানে শান্ত পল্লীর নির্জন প্রান্তরে কখনো কখনো বা প্রাচীন বৃক্ষ ছায়াচ্ছন্ন সংকীর্ণ গ্রামে পথের একান্তে সহসা মুখোমুখি আসিয়া পড়ায় সম্ভাবনা তাহার মনের মধ্যে সেদিন বারবার করিয়া দখল দিয়া গিয়াছিল। ধন্যবাদ এতক্ষণ ধরে শোনার জন্য। প্রথম পর্বটি এখান পর্যন্ত। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন।